এক আইন এক নীতিতে বিশ্বাস করে সকল নাগরিকের অধিকার এক হওয়া উচিত। কিন্তু ভাইরা আমার, আমরা কি দেখছি, ওই পার্বত্য এলাকায় শিক্ষা, চাকরি, ভূমি ব্যবস্থাপনা সহ সকল প্রকার বিষয়ে একটি বৈষম্যের দেখতে পাচ্ছি এবং বৈষম্য শিকার হচ্ছে। পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে যে বৈষম্য সৃষ্টি হয়েছে, সেটা একটি স্বাধীন বাংলাদেশের একটি ভূখণ্ডের ভিতর এটা হতে পারে না। এর উত্তরণ আমাদের করতেই হবে। আর এটা উত্তরণ করতে না পারলে বাংলাদেশের সে অর্জিত আন্দোলন এবং শহীদদের রক্তদানের মাধ্যমে আমরা যে একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ দেখতে চাই, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশে আমরা রূপান্তরিত করতে পারবো না, সেই লক্ষ্যে পৌঁছতে পারবো না। বন্ধুরা আমার, এই বাংলাদেশে ওই ৭১ থেকে শুরু করে ৭১-এর স্বাধীনতা যুদ্ধ, পাকিস্তান হানাদের বিরুদ্ধে আমরা যে আন্দোলন সংগ্রাম করে ৭১-এ বাংলাদেশে একটি স্বাধীন সার্বভৌমত্ব, একটি লাল পতাকা, আমরা লাল সবুজের পতাকা আমরা এনেছি। ৯০ অভ্যুত্থানে আমরা যে স্বৈরশাসককে পতন ঘটিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক বাংলাদেশে অগ্রযাত্রা আমরা লক্ষ্য করেছি। এরপর ৯৬ আবারও আমরা আরেকটি ষড়যন্ত্রের শিকার হয়েছি। বন্ধুরা আমার, সেই ষড়যন্ত্রের শিকার হয়ে তৎকালীন সরকার ১৯৯৭ সালে একটি শান্তি চুক্তি করার মধ্য দিয়ে বাংলাদেশকে একটি অশান্ত করার পরিবেশ, ওই বিদেশিদের প্রেসক্রিপশনের মাধ্যমে, ওই ভারতের সহযোগিতায় বাংলাদেশকে একটি বিকল্প রাষ্ট্র এবং একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার, আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন ছড়িয়ে দেওয়ার জন্য, আমাদের ভ্রাতৃত্বকে নষ্ট করার জন্য আমাদেরকে একটি শান্তি চুক্তি করতে বাধ্য করেছে। সেই শান্তি চুক্তিকে আমরা প্রত্যাখ্যান করে সকল নাগরিকের, বাংলাদেশের স্বাধীন সকল নাগরিককে একটি সমান অধিকার, সাংবিধানিক সকলের নাগরিক অধিকার আমরা নিশ্চিত করতে চাই। কথায় যদি বলি, সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে নিয়ে একটা আলাদা জো খ্রিস্টান স্টেট, অর্থাৎ ইহুদিবাদী একটা খ্রিস্টান রাষ্ট্র করার চক্রান্ত চলছে। আমাদের পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত চলছে এবং সেই লক্ষ্যেই এটা কেমন, যেমন আপনারা জানেন, মধ্যপ্রাচ্যে একটা অবৈধ রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠিত হয়েছে, যেইভাবে ঠিক একইভাবে পার্বত্য চট্টগ্রাম নিয়ে আরেকটা ক্যান্সার রাষ্ট্র তৈরির অপচেষ্টা হচ্ছে। আমরা যদি একটু পিছনের হিস্ট্রিতে যাই, আমরা দেখবো যে ব্রিটিশরা এই দেশে আসার পরে তারা যে ডিভাইডার রোল প্লে করেছিল, ভাগ করো শাসন করো, সেই একই রকম একটা তারা কাজ করেছিল মধ্যপ্রাচ্যে, ইসরায়েলে। অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে তারা অভিবাসী এনে, ইহুদি অভিবাসীদেরকে এনে আপনার জাতিসংঘের মাধ্যমে একটা অবৈধ দখলদার রাষ্ট্র তৈরি করেছিল, যার নাম ইসরায়েল। একই কায়দায় ঠিক ওই সময়টাই আমরা যদি পার্বত্য চট্টগ্রামের দিকে তাকাই, আমরা দেখবো পার্বত্য চট্টগ্রামকে নিয়েও তাদের একই রকম একটা পরিকল্পনা ছিল। ওইটা ছিল মধ্যপ্রাচ্য, এটা ছিল দক্ষিণ এশিয়া। যেমন 1860 সালের আগে পার্বত্য চট্টগ্রাম নামে কোনো জেলা ছিল না, আলাদা কোনো অঞ্চল ছিল না। আজকে যারা বলে পার্বত্য চট্টগ্রামের যে আমরা আদিবাসী, পার্বত্য চট্টগ্রাম বাঙালিদের না, মানে আদিবাসী হইতে হলে তো আপনার একটা নির্দিষ্ট এলাকার আইডেন্টিটি আগে থেকে রাখতে হবে। কিন্তু আমরা যদি দেখি 1860 সালের আগে তো পার্বত্য চট্টগ্রাম নামে আলাদা কোনো জায়গায় ছিল না, পুরো জায়গাটা ছিল চট্টগ্রাম, অর্থাৎ চট্টগ্রামের সাথে যুক্ত ছিল এটা। কিন্তু ব্রিটিশদের পরিকল্পনা ছিল এই পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমাদের একটা ইসরায়েলের মতো একটা ক্যান্সার রাষ্ট্র তৈরি করবে, যার যেই পরিকল্পনার অংশ হিসেবে তারা 1860 সালে চট্টগ্রাম থেকে পার্বত্য চট্টগ্রাম নামে আলাদা একটি জেলা করেন, বিচ্ছিন্ন করেন। এরপরে 1900 সালে তারা নতুন একটা অদ্ভুত একটা রেজুলেশন বাস্তবায়ন করে, পার্বত্য চট্টগ্রাম শাসন বিধি 1900, অর্থাৎ 1900 সালে পার্বত্য চট্টগ্রাম শাসন বিধি নামে একটা আইন তারা করে। সেখানে পার্বত্য চট্টগ্রামকে এক্সক্লুডেড এরিয়া নামে আলাদা একটা স্ট্যাটাস দেয় এবং তখন থেকেই
তখন থেকেই এই যে পার্বত্য চট্টগ্রাম থেকে বাঙালি খেলাও আর বিভিন্ন অভিবাসী উপজাতিদের এখানে ইনক্লুড করো, সেই প্রচেষ্টা শুরু হয়। তার বলে গিয়েছেন 1984 সালে পার্বত্য চট্টগ্রামের উপজাতিদেরকে সেখানে দুর্গম এলাকায় পিছুয়ে পড়া জনগোষ্ঠী হিসাবে আয়কর মকুব করে দেওয়া হয়েছিল। এখন পার্বত্য চট্টগ্রামে যারা বসবাস করে, যে উপজাতি যে গ্রামে বসবাস করে, সে যেরকম পিছিয়ে পড়া, আমি পার্বত্য চট্টগ্রামের সন্তান, আমিও পিছিয়ে পড়া। সে যে গ্রামে বসবাস করে, আমিও সেই গ্রামে বসবাস করি। তার জন্য যেই রাস্তা, আমার জন্য সেই রাস্তা। তার জন্য যেই পথ, আমার জন্য সেই পথ। তার জন্য যে বাজার, আমার জন্য যে বাজার। তার জন্য যে বিদ্যালয়, আমার জন্য বিদ্যালয়। তাহলে সে পিছিয়ে পড়া, আমিও পিছিয়ে পড়া। তার জন্য আয়কর মওকুফ, আমাকে আয়কর দিতে হবে। অত্যন্ত দুঃখের বিষয়, আমরা যদি জরিপ করি দেখা যায় প্রত্যেক উপজেলায় 15 থেকে 20 জন আছে যাদের ইনকাম হয় উপজাতি, যারা তো বাৎসরিকভাবে 1 কোটি টাকার উপর তারা ইনকাম করেন। 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 5 কোটি টাকা তারা ইনকাম করেন। এমন উপজাতি আছে যারা প্রত্যেক উপজেলায় মিনিমাম 50 থেকে 60 পরিবার আছে যারা 50 লক্ষ টাকা থেকে 99 লক্ষ টাকা পর্যন্ত, মানে 1 কোটি টাকার নিচের ইনকাম করে। যিনি 1 কোটি টাকা প্রতি মাসে ইনকাম করছে, সে আয়কর দিবে না। এবার দেখুন, এরপরে মিনিমাম 300-400 পরিবার আছে যারা 20 থেকে 30 লক্ষ, 50 লক্ষ টাকা ইনকাম করে। তাহলে একজন বাঙালি 4 লক্ষ টাকা ইনকাম করলে তাকে আয়কর দিতে হচ্ছে, আর উপজাতিকে কোনো আয়কর দিতে হয় না। সে শত শত কোটি টাকা ইনকাম করছেন, তাকে কোনো আয়কর দিতে হয় না। এটা কতটা বৈষম্য! অথচ আমরা বলছি পার্বত্য চট্টগ্রামে বাঙালিদেরকে কোনো কাজ করতে হলে কাটে কাটে চাঁদা দিতে হয়। কাকে দিতে হয়? ওই উপজাতিদেরকে। তো যিনি রাষ্ট্রীয়ভাবে সুযোগ পাচ্ছে, তো এখন বিষয়টা এমন হয়ে গিয়েছে, আপনি একজন ডাকাতের হাতে অস্ত্র তুলে দিয়ে বলছেন, ডাকাত তুমি আসো, আমাকে মেরে ফেলো। মানে সে আমাদের কাছ থেকে চাঁদা নিচ্ছে, আমাকে কাজ করতে হলে তাকে চাঁদা দিতে হয়, আবার তাকে রাষ্ট্রীয়ভাবেও তার যে ইনকাম হবে, ওই ইনকামের কোনো আয়কর দিতে হচ্ছে না।